প্রাইম সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের আফতাবনগরের এইচ ব্লকে অবস্থিত আমাদের নির্মাণাধীন একটা কনস্ট্রাকশন প্রজেক্টে। আমরা এই জায়গায় এই প্রজেক্টে আমরা নবম তলা একটা আবাসিক ভবন নির্মাণ করব। সেই প্রেক্ষিতে আজকে সয়েল টেস্টের কাজ চলছে। আমার কাছে এই প্রজেক্টে বর্তমানে বেশ কয়েকজন ইন্টার্ন স্টুডেন্ট যারা ডিপ্লোমা পড়াশোনা করছেন তারা আসছেন। তাদেরকে আমি আজকে বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং তাদেরকে আজকে সয়েল টেস্ট কীভাবে হয় সেই বিষয়টা আজকে দেখানোর চেষ্টা করব, যে কিভাবে সয়েল টেস্টটা হয় সেই বিষয়টা আজকে নবীন ইঞ্জিনিয়ারদেরকে দেখানোর চেষ্টা করব। তবে আজকে আমি যে শুরুতে যে বিষয়টা বলবো, যে একজন মানুষকে যখন তোমরা ইন্টার্নি শেষ করবা বা ইন্টার্নি করতে আসছো, দ্যাট মিনস হচ্ছে তোমরা কিছু শিখতে আসছো, তাই না? জি, শিখার জন্য আসলে ইঞ্জিনিয়ারিং বিষয়টা প্র্যাকটিক্যাল যেগুলো হয় তার চেয়ে বেশি, থিওরিটিক্যাল যা হয় তার চেয়ে আরও বেশি প্র্যাকটিক্যালটা বেশি জানতে হয়। তো তোমাদের যে কাজটা করা দরকার, যেহেতু তোমরা এখনও পড়াশোনা শেষ করো নাই, আমার মনে হয় তোমাদের প্রথমেই যে কাজটা করা দরকার, জীবনে একটা লক্ষ্য সেট আপ করতে হবে। জি, লক্ষ্য সেট আপ করতে হবে। এই লক্ষ্যের দিকে তোমাদের আগাতে হবে। যে লক্ষ্যটা কী ধরনের হতে পারে, হয়তো বা তোমাদের হতে পারে তোমরা গভর্নমেন্ট চাকরি করতে পারো, তোমরা হায়ার এডুকেশন করতে পারো, তারপরে তোমরা এজ এ উদ্যোক্তা হতে পারো, ব্যবসা হতে পারো। সেইটাই তোমাদের আসলে প্রথমেই জানা দরকার যে আমি কোন লক্ষ্যে আগাবো। যে লক্ষ্যে আগাবো সেই লক্ষ্যটা আগে আইডেন্টিফাইড করতে হবে, তাই না? এই লক্ষ্যটা কিন্তু আমরা যেমন মনে করো আমরা এই জায়গায় একটা জমি পারচেজ করছি। এই জমিটা পারচেজ করে আমরা একটা দলিল করছি। দলিলের পরবর্তী পর্যায়ে আমরা চিন্তা করছি যে এখানে বিল্ডিং করব, আবাসিক বিল্ডিং করব, আমরা ব্যবসা করব। সেই প্রেক্ষিতে কেনা, সেই প্রেক্ষিতে কিন্তু জীবনের দলিলটা হচ্ছে তোমার লক্ষ্যটা যদি তুমি স্থির করো, লক্ষ্যটা যদি আইডেন্টিফাইড করো, সেইটা হচ্ছে জীবনের লক্ষ্যটাই হচ্ছে একটা দলিল। এই লক্ষ্য যদি তোমরা না স্থির করতে পারো তাহলে তোমরা সামনের দিকে আগানো খুব কঠিন হবে বলে আমার মনে হয়। তার পরবর্তীতে আরেকটা বিষয় যে কাজটা করতে হবে, তোমাদের এই জীবনের লক্ষ্য অনুযায়ী আগাতে হবে। তার পরবর্তীতে তোমাদের একটা এইম নিতে হবে যে আমরা কোন দিকে আগাবো। যে লক্ষ্যে আগাবো সেই দিকে তোমাদের ব্রেন কিন্তু ওই দিকেই তোমাদের ধাবিত করবে। তার পরবর্তীতে যদি আমরা একটা বিষয় নিয়ে চিন্তা করি যে সিভিল ইঞ্জিনিয়ারের আসলে বেশ কয়েকটা গুণাবলীর দরকার আছে, তাই না? যে গুণাবলীর মধ্যে আমরা বেসিক্যালি মনে করি, যেহেতু আমি নবীন ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে কাজ করি, এটা আমার সামাজিক কাজ, আমি ফ্রি ফেয়ার সবাইকে আসলে কিছু বলার চেষ্টা করি। আমি মনে করি যে অন্তত একটা ইঞ্জিনিয়ারের কাজের ছাড়াও আরও 4টা গুণাবলী দরকার। কয়টা? 4টা গুণাবলী। যেই গুণাবলীটা হচ্ছে, প্রথমে আমাদের পেশাটাকে ভালোবাসতে হবে। আমরা যে সিভিল ইঞ্জিনিয়ার হলে সিভিল ইঞ্জিনিয়ারের পেশা ভালোবাসতে হবে, ইলেকট্রিক হলে ইলেকট্রিক ভালোবাসতে হবে, যেটাই করে কেন ওইটাকে আমাদের ভালোবাসতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের কাজ শিখতে হবে। কি শিখতে হবে? কাজ শিখতে হবে। কাজের মধ্যে একটা বিল্ডিং কীভাবে শুরু করা হয় সেই বিষয়টা আমার জানতে হবে। প্রথমে একটা বিল্ডিংয়ের ড্রয়িং ডিজাইন আমাদের হাতে নিতে হবে। হাতে নিয়ে দেখতে হবে কোনটা কলাম, কোনটা বেজ, কীভাবে পাইল আছে না ইন্ডিভিজুয়াল ফুটিং আছে। হ্যাঁ, এই কাজগুলো আগে ড্রয়িং নিয়ে আমাদের অ্যানালাইসিস করতে হবে। প্রথম ড্রয়িং দেখে নিজের কল্পনার মধ্যে সেটা আগে সেট আপ করতে হবে যে আমরা এটা কি করব। তার পরবর্তী পর্যায়ে এই কাজগুলো সম্পর্কে একটা প্রাথমিক ধারণা নিয়ে আমাদের বিল্ডিংটা শুরু করতে হবে, তার প্রজেক্টটা শুরু করতে হবে। তার পরবর্তীতে হচ্ছে কমিউনিকেশন স্কিল, যেটা হচ্ছে কমিউনিকেশন স্কিলটা আমাদের দরকার, যেটা হচ্ছে একটা প্রজেক্ট শুরু করার সময় অনেকগুলো বিষয় কিন্তু জড়িত থাকে। হ্যাঁ, লেবার থাকে, সাপ্লায়ার থাকে, কন্ট্রাক্টর থাকে, মালিক পক্ষ থাকে, সবার সাথে সমন্বয় করে কিন্তু কাজটা করতে হবে। তার পরবর্তীতে আরেকটা আমরা বিষয় বলার চেষ্টা করি, যেটা হচ্ছে প্রেজেন্টেশন কৌশল। দেখো, কথা বলা কিন্তু এক ধরনের ওয়ান কাইন্ডস অফ আর্ট। কথা বলা জানতে হবে। শুধু আমি কাজ জানলাম, মুখ দিয়ে কথা বলতে পারলাম না, সেটা কিন্তু হবে না। কথা বলা কিন্তু সবাইকে জানতে হবে। এই অল্প কথায় যে কোনো একটা প্রজেক্টের সব কিছু অল্প কথায় সুন্দর করে প্রেজেন্টেশন করতে হবে, বলতে হবে, তাই তো? এই কয়টা বিষয় হচ্ছে আমাদের গুণাবলী দরকার। একজন ইঞ্জিনিয়ার হলে এই কয়টা গুণাবলী দরকার। আরও কিছু গুণাবলী দরকার, সফট কিছু স্কিলের মধ্যে পড়ে, যেমন হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। প্রথম দর্শনেই তোমাকে ভালো লাগতে হবে। এই যে ইঞ্জিনিয়ার হিসাবে প্রথম দর্শনে ভালো লাগতে হবে। তোমার জামাটা ভালো পরতে হবে, জুতাটা ভালো পরতে হবে, চুলগুলো আশ্রাইতে হবে, তাই না?
সেই যে প্রথম দর্শন, আগে দর্শনদারি, পরে হচ্ছে কি গুণ বিচারি। আগে ইঞ্জিনিয়ার দর্শনটা ঠিক থাকতে হবে। তোমার পেটে ভাত আছে কিনা সেটা দেখার বিষয় না, কিন্তু তোমার আউটলুকিংটা হচ্ছে বড় জিনিস। প্রজেক্টে যখন চাকরি করবা তোমরা, তখন চাকরি করার সময় এজ এ ওয়ার্কার আর এজ এ ইঞ্জিনিয়ারের মধ্যে যাতে পার্থক্যটা বোঝা যায়, যে উনি একজন ইঞ্জিনিয়ার, উনি একজন ওয়ার্কার। যদি ওয়ার্কার আর ইঞ্জিনিয়ার এক হয় তাহলে কিন্তু হবে না, তাই না? এই যে কিছু সফট স্কিল আমাদের ইঞ্জিনিয়ারদের মধ্যে, সেই সফট স্কিলগুলো দরকার। আরেকটা বিষয় দরকার, যে বিষয়গুলো একজন ইঞ্জিনিয়ার কিন্তু শুধু মানে তোমাদের যদি গভর্নমেন্ট চাকরি করতে যাও সেই ক্ষেত্রে কিন্তু কি করতে হবে, থিওরিটিক্যাল জ্ঞান বেশি লাগবে। হ্যাঁ, সরকারি চাকরি একবার হওয়াটাই কঠিন, তারপর কিন্তু চাকরি যায় না। একবার হতে পারলে কিন্তু সেই চাকরিটা অনেক পার্মানেন্ট হয়ে যায়, হওয়াটাই কঠিন। এই হওয়ার জন্য কিন্তু আমাদের কি করতে হবে, তোমাদের থিওরিটিক্যাল জ্ঞান বেশি লাগবে। আর উল্টা দিকে যদি চিন্তা করো, প্রাইভেট চাকরি করতে গেলে তোমাদের কি প্র্যাকটিক্যাল কাজ ভালো জানতে হবে, থিওরির চাইতে কিন্তু প্র্যাকটিক্যাল জানতে হবে। কিন্তু কখনো কোনো মালিক, তোমরা যখন চাকরি করতে যাবা তখন কিন্তু কোনো মালিক তোমাকে থিওরিটিক্যাল জ্ঞানের চাইতে কিন্তু প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাকে তোমার প্রায়োরিটি দিবে, গুরুত্ব দিবে, তাই না? সেই ক্ষেত্রে প্রাইভেট চাকরি করতে হয় নিজের যোগ্যতায়। কার কি নিজের যোগ্যতায়, কে তোমাকে চাকরি দিল আর কে দিল না সেই চিন্তা করে লাভ নাই। তোমার নিজের যোগ্যতায় চাকরি ঠিক আছে। যদি আমি তোমাকে চাকরি দিই, তোমার যোগ্যতা না থাকে, চাকরি থাকবে না, তাই না? সবসময় নিজের স্কিলটাকে আমাদের কি করতে হবে, গুরুত্ব দিতে হবে, তাই না? এই যে বিষয়গুলা একজন ইঞ্জিনিয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কেউ যদি মনে করে যে না আমাকে কেউ চাকরি দিল, চাকরি পেলাম না, আর সবসময় নিজেকে প্রোঅ্যাক্টিভ হতে হবে। প্রোঅ্যাক্টিভ বলতে কি, সব কিছু নিজের উপর নিতে হবে, দায়িত্ব নিতে হবে। যে দায়িত্ব কেমন, যে কোনো একটা প্রজেক্টে তোমরা যখন দায়িত্বে থাকবা, তখন এই প্রজেক্টটা সম্পর্কে যাবতীয় যে কাজগুলো আছে সবগুলো তোমার নিজের দায়িত্বে করতে হবে। কাউকে দোষারোপ করা যাবে না, আমার মালিক ভালো না, সাপ্লায়ার ভালো না, ইঞ্জিনিয়ার ভালো না, আমি কাজ করতে পারতেছি না। এই অভিযোগগুলো কিন্তু কেউ শুনতে চায় না, কোনো মালিক পক্ষ শুনতে চায় না। কখনো কোনো অভিযোগ দেওয়া যাবে না। নিজের উপর দায়িত্ব নিয়ে এই প্রজেক্টটাকে হ্যান্ডেল করতে হবে, সামলাতে হবে, তারপরে কাজগুলো করতে হবে। এই যে সাধারণত তোমরা যখন ইঞ্জিনিয়ার পাস করবা, শেষ করবা, চাকরি করবা, তখন কিন্তু এই বিষয়গুলো কিন্তু সামনে তোমাদের চলে আসবে। এই বিষয়গুলো যদি তোমরা প্রপারলি হ্যান্ডেল করতে পারো, আমার মনে হয় যে তোমরা একজন সাকসেসফুল ইঞ্জিনিয়ার হতে পারবা, তাই না? তো আমি সবার মানে সব দিক থেকে বলবো, তোমাদের জীবনের লক্ষ্যটাকে স্থির করতে হবে যে আমরা কোন দিকে যাব। হ্যাঁ, সেটা খাতা কলমে লিখতে হবে। প্রয়োজন বোধে প্রতি মাসে একবার করে দেখবা যে আমি কি লক্ষ্যটা সেট করছিলাম, আমার লক্ষ্যটা ঠিক আছে কিনা, এটা পড়তে হবে, দেখতে হবে। একবার লেখলাম আর তার এক বছর পর্যন্ত আর খবর না, এটা কিন্তু হবে না। এটা কিন্তু তোমার প্রতিনিয়ত তোমার এটাকে দেখতে হবে, এবং ব্রেনকে ওইটা বলতে হবে যে আমি এইটা করতে চাই, আমি এলজিডিতে চাকরি করতে চাই, এলজিডিতে চাকরি করতে চাই। যখন তুমি ব্রেনকে এটা বারবার বলবা, তখন ব্রেন তোমাকেই দেখবে যে কোথায় এলজিডির সার্কুলার হচ্ছে, কোথায় কি হচ্ছে, এটা তোমার ব্রেন তোমার দেখবে। আরেকটা বিষয় হচ্ছে তোমাদের ভিজুয়ালাইজেশন করতে হবে। ভিজুয়ালাইজেশন কোন জিনিসটা, যেটা তুমি যদি মনে করো যে আমি সরকারি চাকরি করতে চাই, এলজিডিতে চাকরি করতে চাই, পিডাব্লিউ চাকরি করতে চাই, তুমি একদিন যাও এলজিডি একটা অফিসে যাও, এলজিডি অফিসে যায় দেখো যে একজন সাব ইঞ্জিনিয়ার কীভাবে কোথায় জব করে, তার অবস্থানটা কি, উনি কি কোন চেয়ারে বসলো, কোথায় অফিসটা করলো, ওনার অফিসটা কীরকম। হ্যাঁ, এই বিষয়গুলো তুমি কল্পনা করো যে আমি যদি 5 বছর পরে চাকরি পাই, আমিও তো এরকম হব না। আমি এরকম এই কল্পনা যদি করো, এই কল্পনায় তোমাকে অনেক কল্পনার জগতে তোমাকে নিয়ে যাবে। এই বিষয়গুলো আমার মনে হয় দরকার। আমি যে কথাগুলো বললাম সবগুলো হচ্ছে আমার বাস্তব অভিজ্ঞতা। তো আরেকটা বিষয় বলে রাখি, যদি তোমরা সরকারি চাকরি না পাও, ঠিক আছে, সে জীবন তো বসে থাকবে না। জীবন কিন্তু কারোর জন্য বসে থাকে না, জীবনের গতিতেই চলবে। তো তোমাদের সরকারি চাকরি না পেলেও হতাশ হওয়ার কিছু নাই। বাংলাদেশে প্রাইভেট সেক্টর অনেক দ্রুত গ্রো হচ্ছে, বাংলাদেশে অনেক রিয়েল এস্টেট সেক্টর আছে, তাই না? এই রিয়েল এস্টেট সেক্টরের মধ্যে তোমরা যদি তোমাদের কাজগুলো জানো, তোমাদের কাজের অভাব হবে। দেখো, আমি কিন্তু আসলে পড়াশোনা শেষ করে আমিও কিন্তু সরকারি চাকরির চেষ্টা করেছি, বাট আমি পাই নাই। এই জন্য কিন্তু আমি হতাশ হয়ে যাই না, আমি কিন্তু থেমে যাই নাই। আমি কিন্তু এখন একটা রিয়েল এস্টেট পেশায় আছি, আমি রিয়েল এস্টেট পেশায় জড়িত আছি।
আমার কোম্পানির নাম এক্সেল প্রপার্টিজ লিমিটেড। আমার ঢাকার বনশ্রীতে, আফতাবনগর, উত্তরা, বসুন্ধরার মতো অভিজাত গুরুত্বপূর্ণ এলাকায় আমাদের প্রজেক্ট চলছে। আরও আপনারা যারা আমাদের এই গ্রুপে নবীন ইঞ্জিনিয়ার আছেন, আমাদের অন্যান্য প্রজেক্টগুলো আপনারা ভিজিট করতে পারেন, দেখতে পারেন, দেখে বা কারো প্রয়োজন হলে ফ্ল্যাটও কিনতে পারেন। জি, যে প্রসঙ্গে আসছিলাম, আমাদের হচ্ছে এই বিষয়গুলো আমাদের ইঞ্জিনিয়ারদের কিন্তু জানা দরকার, বোঝা দরকার, তাই না? জি, আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের কিন্তু দেখো আমাদের দেশটা কিন্তু অর্থনৈতিকভাবে অনেকটা এগিয়ে গেছে। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে কি উন্নয়নশীল দেশে পদার্পণ করেছে, তাই না? এই আমাদের দেশে গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় কিন্তু নির্মাণ কাজ হচ্ছে। যে কোনো একটা নির্মাণ কাজে কিন্তু একজন সিভিল ইঞ্জিনিয়ারের কোনো না কোনোভাবে একজন ইঞ্জিনিয়ারের ছোঁয়া কিন্তু ওই জায়গায় আছে। গ্রামে গঞ্জে শহরে যত জায়গায় যাক, সব জায়গায় কিন্তু ইঞ্জিনিয়ারের ছোঁয়া কিন্তু আছে। তোমার মতো আমার মতো ইঞ্জিনিয়ারই তো এই কাজগুলো করবে, তাই না? একটা বিল্ডিং প্ল্যান করতে হবে, ড্রয়িং করতে হবে, ডিজাইন করতে হবে, সব জায়গায় কিন্তু একজন ইঞ্জিনিয়ারের ভূমিকা আছে। সো আমাদের কিন্তু মনোবল অনেক চাঙ্গা রাখতে হবে, হাই রাখতে হবে, ঠিক আছে? হাই রেখে কিন্তু আমাদের কাজগুলো করতে হবে। জি, এখন যে প্রসঙ্গে ছিলাম, আমরা আসলে তোমাদেরকে এখন দেখানোর চেষ্টা করবো যে সয়েল টেস্ট কি। এই সয়েল টেস্টটা হচ্ছে কি, একটু দেখানোর চেষ্টা করেন। সয়েল টেস্ট হচ্ছে কি, মাটির নিরাপদ ভার বহন ক্ষমতা নির্ণয় করা, না? মাটির নিরাপদ ভার বহন ক্ষমতা নির্ণয় করা, দ্যাট ইজ হচ্ছে এন ভ্যালু নির্ণয় করা। এই যে মাটি যত বেশি নিরাপদ ভার বহন ক্ষমতা নিতে পারবে, সেই মাটি তত শক্ত, তাই না? আমরা সেই জায়গায় আসলে সয়েল টেস্টের মাধ্যমে মাটির নিরাপদ ভার বহন ক্ষমতাটা আসলে নিরূপণ করার চেষ্টা করি, তাই না? তো এইটা হচ্ছে কি, আমরা সয়েল টেস্টটা একটু সংক্ষেপে বলার চেষ্টা করি। যদি সয়েল টেস্টের মধ্যে আমাদের প্রতি 5 ফিট পর আমরা মাটির স্যাম্পল কালেক্ট করি, তাই না? তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, প্রতি 5 ফুট পরে আমরা স্যাম্পল টেস্ট করি। এই স্যাম্পল টেস্টের মধ্যে এখন কত ফিট হচ্ছে? 30 ফিট। আমাদের 30 ফিটের স্যাম্পল নিচ্ছে তারা। তো এটার মধ্যে এসপিটি ভ্যালু হচ্ছে, এসপিটি হচ্ছে স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট। এই এসপিটি ভ্যালুটা যত বেশি হবে, দ্যাট মিনস হচ্ছে কি আমাদের মাটির ভার বহন ক্ষমতাটা তত বেশি নিতে পারবে। এটা হচ্ছে সাধারণ একটা থিম থেকে আমরা বলার চেষ্টা করছি। আর একটা, এই যেটাতে আমরা হ্যামারিং ড্রিল, সেটা হচ্ছে হ্যামারটা হচ্ছে আমাদের ওয়েট কত? 63.5 কেজি ওয়েট। এটা কত ফিট উপরে থেকে নিতে হয়? 30 ইঞ্চি, 2.5 ফিট উপরে থেকে কিন্তু আমাদের এইটা হ্যামারিংটা করে, তাই না? এইটা থেকে আমরা আসলে দেখানোর চেষ্টা করলাম যে স্যাম্পল নিচ্ছে, টেস্ট প্রতি 5 ফিট পর নিতে হয়। একটা বিষয় হচ্ছে এসপিটি ভ্যালু, হ্যাঁ, বা এন ভ্যালু। এই বিষয়টা এইভাবে আসলে সয়েল টেস্ট করে আমরা তোমাদেরকে বিস্তারিত আরও দেখানোর চেষ্টা করব। জি, ও আচ্ছা, এই সয়েল টেস্টটা আমরা সাধারণত প্রতি কাঠা প্রতি একটা করে নেই। যেমন 5 কাঠার প্লট হলে 5টা, 3 কাঠা প্লট হলে 3টা, আর যদি বেশি বড় প্লট হয় সেই ক্ষেত্রে আরও হয়তো আমরা কিছু কম নেই। 20 কাঠা প্লট হলে আমরা হয়তো 10টা 12টা নিলাম, তাই না? এইরকমভাবে কিন্তু তোমাদের দিতে হবে। তুমি যখন একজন ইঞ্জিনিয়ার হিসেবে যখন একটা প্রজেক্টে জব করবা, তখন তুমি এই সয়েল টেস্টটা কীভাবে হয়, অন্তত পক্ষে তোমার যদি দায়িত্ব হয়, তুমি তার বোঝার চেষ্টা করবা, তাই না? এই সাধারণভাবেই হয়। আর বাকিটা তো যখন প্ল্যান ডিজাইন করবে, তখন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা এইটার সয়েল টেস্টের এন্ড ভ্যালু ক্যালকুলেট করে তার পরবর্তী পর্যায়ে তারা সয়েল টেস্টটা এই ডিজাইনটা করবে। জি, ধন্যবাদ সবাইকে। আমরা আজকে আমাদের এই ইন্টার্নি বেশ কয়েকজন স্টুডেন্ট আসলো, আমি আজকে তাদেরকে সাধারণ কিছু আলোচনা করার চেষ্টা করলাম। জি, ধন্যবাদ সবাইকে। তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে ধন্যবাদ সবাইকে। আর এই বিষয়টা, আজকে এই ভিডিওটা যারা আমাদেরকে দেখছেন, আপনারা আমাদের এই গ্রুপটিকে লাইক করবেন, কমেন্টস করবেন, এবং কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনারা কমেন্টস করতে পারেন। আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। জি, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।